আজকে আমরা রিটেন প্যারাগ্রাফ এবং এর পাশাপাশি আরও একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, যেটা হচ্ছে ইমেইল অথবা ফর্মাল লেটার। আজকের ক্লাসে বাকি যে দুইটা আইটেম আছে, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে আরও দুইটা আইটেম আছে, একটা হচ্ছে রিপোর্ট রাইটিং আর একটা হচ্ছে কম্পোজিশন। এই দুইটা আইটেম নিয়ে কথা বলবো। তো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আর তোমরা জানো লাইভে যুক্ত হওয়ার পরে কী করতে হয়, লাইভটা শেয়ার করে দিতে হয় নিজ নিজ টাইম লাইনে, যাতে পরবর্তীতে লাইভ ক্লাসটা খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। এই জন্য সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে লাইভটা শেয়ার করে দাও। আর ভাইয়াকে জানাও কী অবস্থা তোমাদের, এই ঠান্ডায় জমে গেছো নাকি কেমন আছো? কারণ হচ্ছে যে পরিমাণে শীত, এক এক এলাকায় এক এক রকম শীত। যদিও আজকে রোদের কারণে শীত কিছুটা দিনের বেলায় কমছে, কিন্তু সকালবেলা ওইরে ভাইরে মারাত্মক লেভেলে শীত ছিল। আর আমরা যেখানে আছি রাজশাহীতে, প্রচণ্ড শীত রাজশাহীতে, এমন বাতাসের বাতাস। এই যে ঘরের মধ্যেও আমাদের হচ্ছে সবসময় যে কম জ্যাকেট ইউজ করতে হচ্ছে। সবাই দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যাওয়ার সময় খুব অল্প। এই অল্প সময়ের মধ্যেই আমাদের ক্লাস নিতে হবে এবং আমাদের পড়াইতে হবে। আমাদের যদিও বা এই ক্লাসের সময় দেওয়া আছে 1 ঘন্টা, তারপর আমরা তো 2.5 ঘন্টা ক্লাসের টাইম দেওয়া আছে, তাই না? 2.5 ঘন্টা তো লাগবে না, 40-50 মিনিটে দুইটা আইটেম তোমাদেরকে শর্টকাট শিখাই দিবে একেবারে, কীভাবে বানায় লিখবে বা পরীক্ষাতে কমন না পাইলে কীভাবে লিখবে, প্লাস হচ্ছে তোমার ফাইনাল সাজেশন যেটা সেটা দিব। আর টেস্ট পরীক্ষা নিয়ে যা হচ্ছে মানে কি বলবো, আর বলার মতো অবস্থা না। টেস্ট পরীক্ষা নিয়ে যে কি পরিমাণে নাটক হইলো এই 2-3 দিন, আরে ভাই মানে বলে শেষ করানোর মতো না। যাই হোক, নাটকের অবশেষে সমাপ্তি হয়েছে। তোমাদের যাদের এই মাসে এক্সাম হওয়ার কথা ছিল তাদের এই মাসে এক্সাম হচ্ছে। তো বুঝতেই পারতেছো তোমাদের পড়ালেখার স্পিড কত গুণ বাড়াইতে হবে আর কি। অলরেডি প্রায় 300+ স্টুডেন্ট লাইভে যুক্ত হয়ে গেছে, মাশাল্লাহ। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের বাকি যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকেও লাইভে নিয়ে আসা। প্রায় 400-র মতো স্টুডেন্ট চলে আসছো অলরেডি। তো তোমরা যারা লাইভে অলরেডি যুক্ত হয়েছো, আমি গতদিন পরে লাইভ শেষে দেখতেছি যে আমার ক্লাস মাত্র 50টার মতো শেয়ার হয়েছে। অন্য সময় দেখি যখন আমরা কোনো গিফট অ্যানাউন্স করি যে হুডি দিব, স্মার্টফোন দিব, টি শার্ট দিব, তখন দেখি যে এক একটা লাইভ ক্লাস 1000-এর উপরে শেয়ার হয়। আর এখন গিফট দিচ্ছি না বিদায় দেখা যাচ্ছে যে 100টা শেয়ার হচ্ছে না। এটা খুব খারাপ বিষয়। তাই আমরা যে কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি এটাই তো অনেক, তাই না? তোমাদের সামনে টেস্ট পরীক্ষাতে এই সাজেশন প্লাস হচ্ছে পড়ানোগুলো কাজে দিবে। টেস্ট পরীক্ষার কথা বাদ দিল, ফাইনাল পরীক্ষাতে কাজে দিবে। তো এই যে ভাইয়ারা কষ্ট করে স্লাইড তৈরি করে তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছে, এটা কি বড় গিফট না? তো এটার জন্য তো লাইভটা শেয়ার করা উচিত। আর লাইভটা শেয়ার করলে শুধুমাত্র যে বাকিদের লাভ এমনটা না, তোমাদের নিজেদেরও লাভ। তুমি নিজের টাইম লাইনে ক্লাসটা খুঁজে পাবে পরবর্তীতে, বা অন্যান্য গ্রুপগুলোতে শেয়ার করলে এইচএসসি 26-27 ব্যাচের যে গ্রুপগুলো আছে এগুলোতে শেয়ার করাই যায়। তো তোমাদের সবার প্রতি একটা অনুরোধ থাকবে, সবাই কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দাও দ্রুত, বেশি দেরি করো না। অলরেডি প্রায় 500 স্টুডেন্ট চলে আসছে। আমরা খুব তাড়াতাড়ি লাইভটা শুরু করে দিব। 30 সেকেন্ড সময় দিচ্ছি, আর 30 সেকেন্ড পরে আমরা লাইভটা শুরু করে দিব। খুব বেশি সময় নেবেন। অলরেডি 500 স্টুডেন্ট চলে আসছে। অলরেডি তোমরা প্রায় 80টার মতো শেয়ার করে ফেলছো, ধন্যবাদ। যারা যারা এখনও শেয়ার করোনি, পরবর্তীতে লাইভে যুক্ত হইছো, তোমরা সবাই কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও দ্রুত, বেশি দেরি করো না, দ্রুত। 30 সেকেন্ড সময় দিচ্ছি, 30 সেকেন্ড পরে আমরা পড়ানো শুরু করে দিব। 30 সেকেন্ড পরে আমরা পড়ানো শুরু করে দেবো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত, অলরেডি 520 জন চলে আসো, মাশাল্লাহ। বাকিরাও দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি, সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হও লাইভে। আচ্ছা, লাস্ট 10 সেকেন্ড সবাই একটু শেয়ার করে দাও। লাস্ট 10 সেকেন্ড। লজিক ফার্স্ট পেপার 4th চ্যাপ্টারে ক্লাস চাই। ঘুমাও বসে বসে। তুমি ক্লাস করতেছো কিসের? ক্লাস করতেছো ইংরেজির। আর ক্লাসে কমেন্ট করছো কি, যুক্তিবিদ্যা অমুক অধ্যায় চাই। তোমরা যেই পরিমাণে পড়ুয়া স্টুডেন্ট,
তুমি যার দরকার, ধরো তোমার যুক্তিবিদ্যা প্রথম পত্র প্রথম অধ্যায় দরকার, তুমি ইউটিউবে গিয়ে এখন সার্চ দাও যুক্তিবিদ্যা প্রথম পত্র প্রথম অধ্যায়ের ক্লাস, তুমি কম করে হলো 10 থেকে 20টা ভিডিও পাবে। কিন্তু তোমার তো পড়ার ইচ্ছা নাই, কোথায় লাইভে আসে টাইম নষ্ট করতেছো, শ্বশুর বাড়ি মনে করে ঘুরতে আসছো, কমেন্ট করতেছো যুক্তিবিদ্যা প্রথম পত্র চতুর্থ অধ্যায় সাই ফাপড়া কোথায়। ইংরেজি ক্লাস করতে আসে, ইংরেজি ক্লাস কর মন দিয়ে, শয়তানের দল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসে আমি বলছিলাম যে আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের মধ্যে যে প্রথম আমাদের এখানে ইংরেজি সেকেন্ড পেপারের মধ্যে যে ফর্মাল লেটার, ইমেইল এবং হচ্ছে প্যারাগ্রাফ, এই দুইটা আইটেম আমি গত ক্লাসে পড়াইছি। তোমরা যদি এই ক্লাসটা এখনো খুঁজে না পাও বা এই ক্লাসটা যারা করোনি, তোমরা এটা এখন আমাদের ইউটিউব চ্যানেলে পাবে, এমডি বনি আমিন পেজে। আচ্ছা, আমরা আজানের সময় ক্লাস না নেই, আজানের বিরতি। আচ্ছা দেখো, সো আমি তোমাকে যেটা বলতেছিলাম, তোমরা যারা আমার আগের ক্লাসটা করোনি, অর্থাৎ ফর্মাল লেটার বা ইমেল লেখার নিয়ম বা প্যারাগ্রাফের নিয়ম, এই জিনিসটা এই যে আমাদের এমডি বনি আমিন যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে পাবে। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ক্যাপশনে দেওয়া আছে। আমাদের আগের প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস ইউটিউব চ্যানেলে পাবে, ওখান থেকে করে নিবে। আজকে আমরা রিপোর্ট রাইটিং পড়বো, যেটার উপরে আছে 8 মার্ক, এবং কম্পোজিশন, ফ্রি হ্যান্ড রাইটিং বলতে কম্পোজিশন, যেটার উপরে 14 মার্ক। তাহলে টোটাল 22 মার্কের পড়া আজকে হবে। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে দুইটা ফরম্যাট দিব, যে দুইটা ফরম্যাট পড়লে ইনশাল্লাহ 80 থেকে 90% জায়গাতে কমন পাবে। যদি টেস্ট পরীক্ষার কথা বলি, এখান থেকে ইনশাল্লাহ টেস্ট পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এখানে তোমাকে আমি এখানে 4টা ফরম্যাট দিব, টোটাল 4টা ফরম্যাট দিব, প্লাস সাজেশনও দিয়ে দেবে। এখন তোমার যেটা খুশি তুমি ফলো করবে, সমস্যা নাই। তো চলো আমরা প্রথমে রিপোর্ট রাইটিংয়ে যাই। রিপোর্ট রাইটিংয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, তার আগে আমি গতদিন যে প্যারাগ্রাফের ফরম্যাট দিচ্ছিলাম তোমাদের, পড়ছিলে তোমরা? কে কে পড়ছো একটু হাত তোলো তো। গতদিন আমি তোমাদেরকে যে প্যারাগ্রাফের একটা ফরম্যাট দিয়েছিলাম, বলছিলাম যে ভাই এই যে প্রবলেম রিলেটেড যে প্যারাগ্রাফগুলো, যেমন ধরো রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ফেসবুকের ব্যবহার বা প্রভাব, ড্রাগ এডিকশন, ডিফরেস্ট্রেশন, কাটিং অফ ট্রিজ, গ্লোবাল ওয়ার্মিং, ফুড অ্যাডাল্ট্রেশন, ইলিটারেসি প্রবলেম, এয়ার পলিউশন, environment pollution, danger, discrimination, dengue fever, price hike, traffic jam, water pollution, sound pollution, early marriage, jury system, campus violence, acid throwing, child labor, violence on women। এই যে তোমাদেরকে আমি যে একটা ফরম্যাট দিয়েছিলাম, বলছিলাম যে এই প্যারাগ্রাফটা থেকে 80 থেকে 90% সম্ভাবনা আছে যে তোমার পরীক্ষাতে আসার। তো এইটা পড়ছিলে কে কে হাত তোলো তো। গতদিন যারা ক্লাস করছিলে তোমরা, গতদিন তোমরা যারা ক্লাস করছিলে একটু বলো তো কে কে পড়ছো এটা গতদিনেরটা। অল ওকে, হাত তুলছো, আচ্ছা ঠিক আছে। মমিকা আদাব, রাইসা আচ্ছা বলো পড়ছিলে গতদিন। তানজিনা, কিসের আওয়াজ হচ্ছে ভাইয়া, কিসের আওয়াজ হচ্ছে? ডিফরেস্ট্রেশন, কাটিং অফ ট্রি। ওহো, চার্জার ভিড়ানো আছে, ওটার জন্য শোষ করতেছে। চার্জ কত পার্সেন্ট আছে দেখো তো, ক্লাসে শোষ করতেছে। কত পার্সেন্ট ছিল তখন? তারপর তো খুলে রাখো 10-15 মিনিট, ক্লাস বেশিক্ষণ লাগবে না। শোষ করতেছে। আচ্ছা, ওটা চার্জার ভিড়ানো আছে তো, ফোন অফ হয়ে গেছিল আগের ক্লাসে, এই জন্য। ভাইয়া আপনার পেজে অনেকবার মেসেজ দিছি কিন্তু রিপ্লাই পাইনি, আবার এখন মেসেজ দাও, রিপ্লাই পাবে, ফারানা।
আচ্ছা, যারা আজকে প্রথম ক্লাস করছো, আগের ক্লাস করোনি, আগের ক্লাসটা করে নেবে কাইন্ডলি। আগের ক্লাসে আমি এই প্যারাগ্রাফের ফরম্যাটটা তোমাদেরকে বুঝাই দিয়েছিলাম। এই সেম জিনিস তোমার যদি মুখস্থ থাকে তাহলে রিপোর্টেও কাজে লাগবে, মানে রিপোর্ট লিখবে না, রিপোর্টেও কাজে লাগবে। সেম জিনিস কপি কাট পেস্ট করে দিবে, শুধু প্যারাগ্রাফে যা রিপোর্টও তা, শুধু ফরমেশনটা আলাদা হবে। কীরকম? প্যারাগ্রাফ আমি তোমাদেরকে কি বলছিলাম, তুমি প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি একটা লাইন লিখো সেটাও একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। একটা লাইন লিখে দিলে বাস এটা প্যারাগ্রাফ হয়ে গেল। কিন্তু তুমি যদি এটা যদি রিপোর্ট লিখতে যাও তাহলে একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা কি? তোমাকে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এই যে আগে রিপোর্ট রাইটিংয়ের সাজেশনটা দিয়ে দিই তোমাদেরকে। এখানে রিপোর্টের সাজেশন দেওয়া আছে, এর বাইরেও আসতে পারে, এইগুলোই যে আসবে এমনটা না। আমি কখনোই আমার স্টুডেন্টদেরকে, সেটা পেইডের হোক ফ্রিতে হোক, আমি কখনোই আমার সাজেশনে বলি না যে এটা পড়ো 100% কমন পাবে, এটা আমি কখনোই বলি না। তোমার যদি ভাইয়ার উপরে ভরসা থাকে তুমি পড়তে পারো, তারপর আমি বলবো এর বাইরে যতটুকু পড়ে যাবে তত ভালো। অনেকেই বলে ভাই আমি যদি এর বাইরে আর 2-4টা পড়তে পারবো, আমি বলবো তুমি 200টা পড়ো, আমার কোনো সমস্যা নাই। যত পড়বে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বা কমন পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। এই জন্যই বলবো যত পারো পড়ো। এখানে কিছু রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট বলতে সাজেশন দেওয়া আছে, যেমন ফেয়ারওয়েল সেরেমনি অফ এ টিচার্স ডে সেলিব্রেশন, এ ক্যাম্পেইন অন এডুকেশন দ্য গার্ল চাইল্ড, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, ক্লিনিং আপ এ প্রোগ্রাম or tree plantation, tree plantation program, education excursion, magic show, রবীন্দ্র জয়ন্তী, ক্যারিয়ার কাউন্সিলিং, অ্যানুয়াল স্পোর্ট। এখানে কিছু রিপোর্ট রাইটিংয়ের নাম দেওয়া আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট। তবে আমি তোমাকে কি বললাম, আজকের ক্লাসে 2টা ফরম্যাট দিব। এই 2টা ফরম্যাটের মধ্যে একটা অলরেডি আমি পড়াইছি তোমাদেরকে প্যারাগ্রাফের জন্য, শুধুমাত্র তোমাকে লেখার পদ্ধতিটা শিখাই দিতে হবে। তাহলে তুমি আগের যে প্যারাগ্রাফের তোমাকে যে ফরম্যাটটা দিছি সেটা দেখেই লিখতে পারবে। কিভাবে? আগে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা তো পড়ো না স্ক্রিনশট দেখে, তারপরে বলো যে ভাই স্ক্রিনশট নিবো, সরেন যাই সরে গেছি, স্ক্রিনশট নাও। আইমান আলিফ, আচ্ছা আইজান আলিফ, আগের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবে। ইউটিউব চ্যানেলের নাম এমডি বনি আমিন। এই ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই লাইভের ক্যাপশনে দেওয়া আছে। তোমরা যারা আজকে প্রথম, আগের ক্লাসগুলো পাবে ওখানে। আর পিডিএফ পাবে না, পিডিএফ শুধুমাত্র এমসিকিউ অনশট ব্যাচে, পেইড ব্যাচে যারা তাদেরকে দেওয়া হচ্ছে, কারণ এগুলো তো পেইডের ক্লাস, তোমাদের ফ্রিতে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখো, এখানে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এখানে যে নামগুলো দেখতে পাচ্ছ এটার জন্য একটাই ফরম্যাট যথেষ্ট। এটার জন্য কি একটাই ফরম্যাট যথেষ্ট। কি? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ভিক্টোরি ডে, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, ইন্ডিপেন্ডেন্স ডে, এইচএসসি এক্সামিনিস ফেয়ারওয়েল, নজরুল জয়ন্তী, অ্যানুয়াল স্পোর্টস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ডিবেটিং কম্পিটিশন, টিচার্স ফেয়ারওয়েল। এই যে এখানে প্রায় 10টার মতো নাম দেখতে পাচ্ছ। এই 10টার জন্য তোমাকে একটাই ফরম্যাট দিচ্ছি। আর ভালো করে মনে রাখো, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো এখানে 5 স্টার দিয়ে রাখো। তোমাদের যে 2টা ফরম্যাট দিব রিপোর্ট রাইটিংয়ের, এই 2টা ফরম্যাটের মধ্যেই তোমরা ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পাবে। এই 2টা ফরম্যাটের মধ্যেই কি করবে? কমন পাবে। একজনকে ব্লগ দিলাম, ব্লগ দেওয়া আমার উচিত হয় না, আগে ওকে গাল দিয়ে তারপরে ব্লগ দেওয়া উচিত ছিল। আমার লাইভ ক্লাসে এরকম অনেক বোধাই পাবে, যারা ক্লাসের মধ্যে আসে বলবে ভাইয়া বেশি কথা বলে, এই করে। বোকাসোদা, তুই যদি এত ভালো স্টুডেন্ট হইতি তাহলে লাইভ ক্লাস করতে আসতি পরীক্ষার আগের রাতে, তো 2 দিন পরে টেস্ট পরীক্ষা বা কালকে টেস্ট পরীক্ষা, তুই আজকে কেন ক্লাস করতে আসবি? তোর যদি সময়ের এতই জ্ঞান থাকে যে আমার দেরি হয়ে যাচ্ছে, ভাইয়া ক্লাসে বাড়তি কথা বলতেছে, এই যে বাড়তি সময়টা নষ্ট করার এতই যদি জ্ঞান থাকে, জ্ঞান থাকে, তো লাস্ট 2 বছর থেকে কী বাল ফেলাইছিস আমাকে বুঝা। লাস্ট যে 2টা বছর ইন্টারমিডিয়েটের সময় পার করে আসছিস তুই, এই 2 বছর তুই কী বাল ফেলাইছিস? কোনো পড়ালেখা করেনি, কিছুই করেনি। লাইভ ক্লাস চলতেছে, ক্লাসের মধ্যে আসে খুব তাড়াহুড়া, যে ওকে ওই যে শরবতের মতো 1 গ্লাস পানিতে ঢড়ক করে গিলা খাওয়াই দিব, মনে করো যে ওর মুখস্থ হয়ে যাবে। এই জন্য আর কোনোদিন পড়ালেখা হয় না এইসব স্টুডেন্টদের। পরীক্ষা এরা কালকে টেস্ট পরীক্ষা, আজকে রাতে ক্লাস করতে আসে যেরকম তাড়াহুড়া করবে, ঠিক এই স্টুডেন্ট এই আইডির নামটা মুখস্থ করে রাখবে, এইচএসসি ফাইনাল পরীক্ষার আগের রাতে যখন লাইভ ক্লাস নিব তখন আসি সেম তাড়াহুড়া করবে। এরা কোনোদিন পড়তে বসে না, এদের পড়ালেখা নিয়ে প্রচুর টেনশন, কিন্তু পড়ালেখা কোনোদিন করবে না এরা, বোধাই সব। দেখো তাহলে তোমাদেরকে যেটা বললাম, এখানে যে 10টা আছে এই নামগুলো মনে রাখো। পরীক্ষাতে এই 10টার মধ্যে যদি একটা কমন পাও, তাহলে এখন তোমাকে যে ফরম্যাটটা লিখে দিচ্ছি এই ফরম্যাটটা পড়বে, তাহলেই হবে।
এখানে এই পৃষ্ঠাটা মুখস্থ করে নিবে তাহলে হবে, এই একটা পৃষ্ঠা এটাই ইনশাল্লাহ লিখলে হবে। তো তোমার লেখার ফরম্যাটের ক্ষেত্রে প্রথমে উপরে নাম দিতে হবে, রিপোর্টের একটা সুন্দর নাম দিতে হবে। তোমরা প্রত্যেক দিন যদি নাও পড়ো, তুমি যদি প্রত্যেক দিন নাও পড়ো, তারপরে দেখবে যে তুমি কোনো না কোনো একদিন নিউজ পেপার পড়ছো না, পেপার আমরা যেটা বলি নিউজ পেপার পড়ছো না, বাংলা হোক ইংলিশ হোক, নিউজ পেপার পড়ছো না। আচ্ছা আমি যদি তোমাকে আজকের যদি প্রথম আলুর একটা দেখাই, দাঁড়াও, প্রথম আলু, তাই না, প্রথম আলো পত্রিকা, আচ্ছা ধরো এইটা, এই যে আমি যদি তোমাদেরকে দেখাই, দেখো ধরো প্রথমে হাসু আপা ছবি আছে, যাই হোক এটা তোমাদেরকে একটু দেখাই, ইমেজটা বড় করে, দূর দামি ফোন হইলেও সমস্যা, টিভি এক জায়গায় আরেক জায়গায়। আচ্ছা দেখো এখানে দেখো প্রথমে উপরের দিকে একটা বড় করে টাইটেল দেওয়া আছে যে হাসু আপার ডায়লগ, কেউ উন্নয়ন না দেখে থাকলে তা দুঃখজনক। ধরো এই যে আমি গুগলে সার্চের সাথে সাথে পাইলাম যে কি কেউ উন্নয়ন না দেখে থাকলে তা দুঃখজনক, দেখছো উপরে বড় করে একটা শিরোনাম দেওয়া আছে না। তো তুমি যখন একটা নিউজ পেপার পড়বে, যে কোনো নিউজ পেপার, তখন দেখবে উপরে একটা কি শিরোনাম দেওয়া থাকে, কি শিরোনাম দেওয়া থাকে, এরকম একটা শিরোনাম উপরে দেওয়া থাকবে আর কি। যেমন আজকে কোন শীত না, এরকম শীতের মধ্যে আমার যেই বাসা নওগাঁ জেলাতে, আজকে বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে নওগাঁ জেলাতে 6.7 ডিগ্রি মনে দেখলাম। তো দেখা যাচ্ছে যে সকালে ঘুম থেকে নিউজ দেখলাম এরকম যে দেশের উপরে রিপোর্ট রাইটিংয়ের কি উপরে ক্যাপশন দেওয়া থাকে, বড় করে এরকম রিপোর্টের নাম দেওয়া থাকে যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁ জেলাতে এত ডিগ্রি, এটা হচ্ছে শিরোনাম। তারপরে ওই নিউজটা যেই লেখে তার নাম কিন্তু দেওয়া থাকে, নিউজটা যে লেখে, ধরো এই নিউজটা যে লেখছে তার নাম কি নাম দেওয়া থাকবে। ধরো আমার নাম কি বনি আমিন, আমি কি দিলাম বনি আমিন। এরপরে স্টাফ রিপোর্টার, ইংরেজিতে, বাংলা থেকে আমরা কি বলতে পারি, আমরা বাংলাতে লেখা থাকবে দেখবে যে স্থানীয় বার্তা প্রেরক বা স্থানীয় এই সাংবাদিক। এরপরে তারিখ দেওয়া থাকবে, তারপরে জায়গার নাম দেওয়া থাকবে, মানে যেই জায়গার খবর সেই জায়গার নাম দেওয়া থাকবে। এটা হচ্ছে একটা ফরম্যাট। তুমি প্যারাগ্রাফ যেটা বললাম আরেকটা ফরম্যাট শেখানোর ক্ষেত্রে বলতেছে আর কি, সেম জিনিস যেভাবে আসুক, এটা ফরম্যাট হচ্ছে উপরে তুমি শিরোনাম লিখবে, কি লিখবে শিরোনাম লিখবে। শিরোনাম লেখার পরে শিরোনাম কোনটা যেটা পরীক্ষাতে আসবে, পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে শিরোনাম, তুমি শিরোনাম দেখবে, এরপরে লিখবে নেম, যে কোনো একটা নেম দিবে, এরপরে স্টাফ রিপোর্টার, তারপরে একটা ডেট দিয়ে দিলে। পারবে না এটা বলো? এই যদু মধু কত দ্বারা ক্লাস করতে পারবে না এতটুকু, নাকি এটাও পারবে না? ভাইয়া 25 ব্যাচ কি পড়বো যে ইংলিশ, এটা পড়বো না যে তোমার এটা লাগবে না যে শোনালে, এটা হচ্ছে শুধু 25 ব্যাচে, যে তোমাদের তো শর্ট সিলেবাস আপো, আর চট্টগ্রামের ভাষা আমি যদিও বা পারি না। আচ্ছা এটা হচ্ছে 26 ব্যাচ আর 27 ব্যাচের, কারণ 25 ব্যাচের যারা গত বছর ফেল করছো তোমাদের পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে হবে, আর শর্ট সিলেবাসের মধ্যে রিপোর্ট রাইটিং কম্পোজিশন নাই, বুঝতে পারছো? তো দেখো তাহলে আমরা কি করব, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে প্রথমে শিরোনাম দিব, প্রথমে কি দিব শিরোনাম দিব, তারপরে নাম দিব, স্টাফ রিপোর্টে দিব, তারিখ দিব। এরপরে আমরা চলে গেলাম এটাতে, তোমাদের উপরে একটু আগে যে 10টা রিপোর্টের নাম দিলাম, এগুলো যদি রিপোর্ট আকারে আসে তাহলে কিভাবে লিখবে, এই যে গ্যাপে গ্যাপে রিপোর্টের নাম দিবে, আর বাকি জায়গাতে কিভাবে লিখবে, ডিফারেন্ট কালচারস অ্যান্ড ইভেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড আর সেলিব্রেটেড এভরি ইয়ার। প্রত্যেক বছর পৃথিবীতে প্রায় প্রত্যেকটা দেশে আলাদা আলাদা বিভিন্ন সংস্কৃতি অনুযায়ী অনুষ্ঠান হয় আর কি। দ্য পিপল অফ বাংলাদেশ অলসো সেলিব্রেট মেনি প্রোগ্রামস। আমাদের বাংলাদেশের মানুষজন অনেকগুলো প্রোগ্রাম কি করে থাকে, আয়োজন করে থাকে। ড্যাশ ইজ নোটেবল অ্যামং দ্য প্রোগ্রামস দ্যাট আর সেলিব্রেটেড ইন বাংলাদেশ। ধরো এখানে আসে কি রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, আরও যা যা আছে, যে কোনো কিছু আসে আর কি, বা অ্যানুয়াল স্পোর্টস বলতে পারো, প্রাইজ গিভিং সেরিমনি বলতে পারো, যে কোনো কিছু। তোমার পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, ওইটা এই গ্যাপে দিয়ে দিবে। তাহলে কি হচ্ছে ইজ নোটেবল, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন যে প্রোগ্রাম আমরা আয়োজন করে থাকি সেগুলোর মধ্যে একটা। ড্যাশ ওয়াজ হেল্ড সাকসেসফুলি অ্যাট, কলেজের নাম, তোমার কলেজের নাম দিবে। ধরে নাও আসে কি একটা বুক ফেয়ার আসে বা অন্য কিছু আসে, যে এটা আমাদের কলেজে খুব সুন্দরভাবে হয়েছিল। দ্য কলেজ ওয়াজ ডেকোরেটেড নাইসলি, আমাদের কলেজটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। দেখবে প্রত্যেকটা কলেজে, যে কোনো প্রোগ্রামে কি হবে, আগের রাতে দেখবে প্রত্যেকটা কলেজেই জিগজাগ বাতি দেওয়া হয়। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে জিগজ্যাগ বাতি। জিগজ্যাগ বাতি কোনগুলা, ওই যে লাইটিং সিস্টেম দেয় একবারে
মনে করো ছোটো ছোটো যে বাল্বগুলো দেয়, এই যে টাঙানো থাকে পুরো বিল্ডিং জুড়ে, এটাকে আমরা বলি ঝিকঝাক বাতি। তো এইগুলো দিয়ে কিন্তু সুন্দর করে কি ডেকোরেশন করা হয়। An artistic gate was built at the entrance of the college field. কলেজের মাঠে যে বিল্ডিংটা ছিল সেটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, মানে ঢুকার যে গেটটা সেটা প্রবেশ পথ। দ্য রেসপেক্টেবল ডিসি কেম টু দ্য কলেজ, যে আমাদের জেলার যেই ডিসি আছে আর কি, সে আসছিল আমাদের কলেজে। হি ওয়াজ রিসিভড কর্ডিয়ালি, তাকে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের কলেজে। দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ দ্য রিসিটেশন অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআন পড়ার মাধ্যমে বা তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়েছিল। আফটার দ্য রিসিটেশন অফ হোলি কোরআন দ্য ডিসি ডেলিভার্ড এ নাইস স্পিচ। এই যে আমাদের এই পবিত্র কোরআন তেলাওয়াতের পরে আমাদের ডিসি মহোদয় ছোট্ট করে সংক্ষিপ্ত করে বক্তব্য দিছিল। প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটাতে বা প্রোগ্রামে দেখবে এরকম সংক্ষিপ্ত বক্তব্য দেয়, যে যারা আছে আর কি ওই প্রোগ্রাম আর কি করে আর কি হোস্ট করে, তারা বলে যে আমি এখন আমাদের মহামান্য ডিসি সাহেবকে অনুরোধ জানাবো আমাদের কমিটির পক্ষ থেকে যে উনি ওনার মূল্যবান কিছু বক্তব্য যদি আমাদের মাঝে পেশ করতেন। তারপরে ডিসি আসে বলবে, আসসালামু আলাইকুম, অমুকের উদ্যোগে আজকে এই আয়োজনে সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আমি খুব বেশি কথা বলবো না তোমাদের মাঝে, আমি খুব অল্প সময়ের মধ্যে তোমাদের কিছু কথা বলতে চাই। বলতে বলতে কম করে হলো 15-20 মিনিট বলবে, তারপরে বলবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা জায়গাতে দেখবে সেম কাহিনী, সংক্ষিপ্ত বক্তব্যের নাম করে 20 থেকে 25 মিনিট বক্তব্য দেয় এক একজন। তো যাই হোক, তারপরে মনে করো কি করলো, ডিসি তার সংক্ষিপ্ত বক্তব্য দিল। এ কালচারাল ফাংশন ওয়াজ হেল্ড অ্যাট মিডল অফ দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাঝখানে কি হয়েছিল, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। সাম কলেজ স্টুডেন্টস পারফর্ম দেয়ার সংস, ডান্সেস অ্যান্ড জোকস। কলেজের কিছু শিক্ষার্থী তাদের কিছু গান পরিবেশন করছিল, ডান্স দিছিল, তারপরে কিছু কৌতুক বলছিল। আজকাল তো এই গান আর ডান্সের এমন একটা সিস্টেম হয়ে গেছে, যদি দোয়ার মাহফিল হয়, কোনো একটা দোয়ার মাহফিল, তারপর ভোজপুরি গান লাগায় মনে করে এক একজন এমন ঝাঁকি দেওয়া শুরু করে। প্রোগ্রাম হচ্ছে দোয়ার মাহফিল, কিন্তু দেয় মনে করে ভোজপুরি গান লাগাই দিয়ে ঝাঁকি। তো প্রোগ্রাম যাই হোক, আজকাল গান টান চলবে আর কি, প্রোগ্রামে এটাই লেখা আছে। তারপরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। আফটার দ্যাট, তারপরে ফুড ওয়াজ সার্ভ, তারপরে কি হয়েছিল, খাবার দেওয়া হয়েছিল অ্যামাং দ্য গেস্ট, যারা অতিথি ছিল তাদেরকে খাবার দেওয়া হয়েছিল। আমরা যাইতাম আমাদের স্কুলে যখন এই ধরনের প্রোগ্রাম হইতো, 26শে মার্চ বা 16ই ডিসেম্বর বা যে কোনো প্রোগ্রাম হইতো, আমরা শুধু যাইতাম গুলজামের লোভে বা মতিচুরের লাড্ডু, তোমরা লাড্ডু খাও না যে 5 টাকা করে, এই লাড্ডু স্কুলে দিতে, একটা করে পুরি, একটা করে লাড্ডু, একটা করে সিঙ্গাড়া, সাথে লাড্ডু। তো এই নাস্তার লোভেই আমরা যাইতাম। এই যে স্যাররা বক্তব্য দিত, এই যে এগুলো শুনতে একটু ভালো লাগতো না, আমাদের আগ্রহ শুধু সব শেষে গিয়ে কখন নাস্তা দিবে, এটা আগ্রহে আমরা যাইতাম। আফসারা 25 ব্যাচের জন্য আমাদের FRA 4.0 কোর্স আছে, ওটাতে ভর্তি হইতে পারো। আচ্ছা, তো এই যে এরপরে তারপরে কি হয়, খাবার দেওয়া হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম দোয়া মাহফিল ওয়াজ হেল্ড, এবং সব শেষে দোয়া হয় আর কি, যেটার জন্য সবাই করে। আচ্ছা, এই হচ্ছে ভাইয়া আম্মু আছে, হ্যাঁ আন্টিরাও তো যায়, গার্জিয়ানরা যায় না এগুলো প্রোগ্রামে, গার্জিয়ানদেরও আমন্ত্রণ জানানো হয়, গার্জিয়ানরা যায়। আচ্ছা, বুঝতে পারছো, এই হচ্ছে তোমাদের, আমি তোমাদেরকে একটু আগে বললাম, আবার বলতেছি, দেখো তোমাদের এখানে যে 10টা রিপোর্ট রাইটিংয়ের নেম দিছি, এই 10টা যে কোনো একটা পরীক্ষাতে আসছে, তুমি ওই নামটা গ্যাপে গ্যাপে দিয়ে দিবে। বাস, প্রথমে শিরোনাম দিবে, শিরোনামের পরে এখানে নেম দিবে, স্টাফ রিপোর্টে দিবে, তারিখ দিবে, ঠিকানা দিবে, বাস, তারপরে এটা লিখে দিবে। এই 10টার নাম মনে থাকবে কোনগুলো, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ভিক্টোরি ডে, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, ইন্ডিপেন্ডেন্স ডে, HSC এক্সামের ফেয়ারওয়েল, নজরুল জয়ন্তী, অ্যানুয়াল স্পোর্টস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ডিবেটিং কম্পিটিশন, টিচার্স ফেয়ারওয়েল। এই 10টার মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসবে, তুমি এই ফরম্যাটটা লিখে দিবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও বাচ্চারা, টুক করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, যদিও বা স্ক্রিনশট পরে পড়বে না, তারপর একটা স্ক্রিনশট নিয়ে রাখো স্মৃতি হিসাবে, যে ক্লাস করছিলে তোমরা। 5 সেকেন্ড সময় দিচ্ছি, 5 সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট নাও। 1 2 3 4 5 স্ক্রিনশট নেওয়া হয়েছে? আচ্ছা, এটা গেল একটা ফরম্যাট। আমি বলছি 2টা ফরম্যাট পড়াবো। আরেকটা হচ্ছে প্রবলেম রিলেটেড, এটা অলরেডি পড়াইছি ওই দিন প্যারাগ্রাফে। আমি ওই দিন যে প্যারাগ্রাফ পড়াইছিলাম ওই দিন পড়াইছিলাম। প্যারাগ্রাফের ক্ষেত্রেও যাই, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও যাই, শুধুমাত্র পার্থক্য এতটুকু, প্যারাগ্রাফ হয় একটা প্যারাতে, মানে একটাই লিখবে, আর রিপোর্ট রাইটিং তুমি 2 ভাগ 3 ভাগে লিখতে পারবে, সমস্যা নাই। আর আরেকটা রিপোর্টের ক্ষেত্রে কি বলছি, উপরে শিরোনাম হবে, তারপরে ওই যে নাম দিবে, স্টাফ রিপোর্টার দিবে, তারিখ দিবে, ঠিকানা দিবে,
এই সিকোয়েন্সটা ফলো করবে, বাকি সব কিছু সেম। তো প্রবলেম রিলেটেড যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্ট, তারপর হচ্ছে ফেসবুকের ব্যবহার, ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন, কাটিং অফ ট্রিজ, গ্লোবাল ওয়ার্মিং, ফুড অ্যাডাপ্টেশন, ইলিটারেসি প্রবলেম, এয়ার পলিউশন, environment pollution, gender discrimination, dengue fever, price hike, traffic jam, water pollution, sound pollution, early marriage, dowry system, campus violence, acid throwing, child labor, violence on women, এই প্রবলেম রিলেটেড যেগুলো আছে এগুলোর জন্য যে কোনো একটা ফরম্যাট পড়বে, সেটা হচ্ছে এটা। এটা একটা স্ক্রিনশট নাও। এই নামগুলো যদি কখনো আসে তোমার রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যে এইটার উপরে রিপোর্ট লেখো, সেক্ষেত্রে তোমাকে আমি যে ফরম্যাটটা দিচ্ছি এটা প্যারাগ্রাফেও কাজে লাগবে, প্লাস হচ্ছে রিপোর্ট রাইটিংয়েও কাজে লাগবে। এই যে এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। গ্যাপে গ্যাপে তুমি প্যারাগ্রাফের নাম দিবে বা রিপোর্ট রাইটিংয়ে যেটা লিখতেছো সেই রিপোর্ট রাইটিংয়ের নাম দিবে। ধরো রোড অ্যাক্সিডেন্ট আসছে, তখন তুমি কি করবে? রোড অ্যাক্সিডেন্ট কারেন্ট কনসেপ্ট ইন সোসাইটি, তুমি গ্যাপে গ্যাপে কি যেটা আসবে সেই নামটা দিয়ে দিবে। প্যারাগ্রাফের ক্ষেত্রে তাই, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও একই অবস্থা, শুধু নামটা দিয়ে দিবে। স্ক্রিনশটই নাও, এটা একটা নেওয়া হয়েছে। এবার দ্বিতীয় পৃষ্ঠা, এটা স্ক্রিনশট নাও, এটা কিন্তু 2 পৃষ্ঠা, এটা স্ক্রিনশটটা নিয়ে নাও, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এই পৃষ্ঠার। দেখো তোমরা যারা এইচএসসি 26-27 ব্যাচ আসো বা 25 ব্যাচেরও যারা আসো, তোমাদেরকে ভাই বলতেছি, দেখো তোমাদের সামনে পরীক্ষা, টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পরীক্ষা হচ্ছে তোমাদের মূল টার্গেট। তো মূল টার্গেট যদি ফাইনাল পরীক্ষা যাবে বা ফাইনাল পরীক্ষাতে A+ নিশ্চিত করতে চাও, তোমাদের জন্য FRB 4.0 কোর্সটা হচ্ছে সব থেকে বেস্ট অপশন। এখন বলতে পারো যে ভাই আমি A+ পাবো না পাবো, এটা আপনি বুঝলেন কিভাবে? দেখো এখানে তোমাকে A+ পাওয়ার কথা এই জন্যই বলতেছি, A+ পাওয়ার জন্য একটা স্টুডেন্টের কি দরকার? সবার আগে A to Z পুরা বইয়ের সুন্দর লাইভ ক্লাস দরকার। সো আমাদের টিচার প্যানেল দেখতেই পাচ্ছ, 15 জন টিচার আমাদের টোটাল। বাংলা ইংলিশ আইসিটি 4 জন টিচার, 16 জন। বাংলা ইংলিশ আইসিটির হচ্ছে এখানে 4 জন, আর মানবিক বিভাগে 12 জন। টোটাল 16 জন টিচার তোমার পিছনে পরিশ্রম করবে ফাইনাল পরীক্ষার আগে পর্যন্ত। হাসি মুখগুলো দেখতে পাচ্ছ আমরা, এই 16 জন। এখানে প্রথম কথা হচ্ছে তোমাদের 16টা সাবজেক্ট আছে আমাদের FRB 4.0 কোর্সে। বাংলা ইংলিশ আইসিটি এই 3টা সাবজেক্ট প্রথম পত্র দ্বিতীয় পত্র A to Z পাবে। এটা তো 3 গ্রুপেরই আছে, সায়েন্স আর্টস কমার্স সবার আছে। তো বাংলা ইংলিশ আইসিটি A to Z পাচ্ছ, যেটা কোর্স ফি তুমি এখন ভর্তি হইলে ডিসকাউন্টে মাত্র 2475 টাকায় এই 5টা সাবজেক্ট পাবে। এবার কথা হচ্ছে লাইভ ক্লাস, শুধু তো অনেকেই করে লাইভ ক্লাস। লাইভ ক্লাসের পাশাপাশি কি পাবে? লাইভ ক্লাসের পাশাপাশি বাংলাদেশের প্রথম এবং একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে আমরা, অফলাইন অনলাইন যে জায়গাতে যাও না কেন এই জিনিস পাবে না। সেটা হচ্ছে 2016 থেকে 2025 পর্যন্ত প্রত্যেকটা বোর্ডের কোশ্চিন অ্যানালাইসিস করে সেগুলো ভিডিও আকারে তোমাদের আমরা ওয়েবসাইটের মাধ্যমে দিব। এখন বলতে পারো ভাই এটা কিভাবে সম্ভব? দেখো তোমাদের যে কোনো কোচিং সেন্টার বলো, অফলাইন অনলাইন যে কোনো কোর্সে ভর্তি হও, সবাই আমরা আগে এই জিনিসটা করে আসছি। আমরা একটা টপিক পড়াইছি, টপিক পড়ানোর পরে বলছি যে বাড়িতে প্র্যাকটিস করে নিও, বা 1-2টা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করানোর পরে বাড়িতে করে নিও। তখন ছেলেপেলেরা কি হয়, নিজে নিজে প্র্যাকটিস করতে গিয়ে 2-3টা করার পরে মাথার মধ্যে ঢোকে না, পারে না, তখন বলে দৌড় আর পড়বই না। কিন্তু আমরা এখানে প্রত্যেকটা বোর্ড প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করাই দিব। যেমন আমি যদি বলি ইংরেজির ক্ষেত্রে, ধরো কম্পিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এই গ্রামার আইটেমগুলো 2016 থেকে 2025 পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন আছে সবগুলো ধরে ধরে ব্যাখ্যা আকারে তোমাকে ভিডিও করে আমি দিয়ে দিব। তুমি নিজে নিজে প্র্যাকটিস করে যখনই আটকাই যাবে ভাইয়ার ভিডিও দেখবে, বাস বুঝে নিবে। এরপরে এবার বাংলাদেশের মধ্যে প্রথম এবং মানবিকের ক্ষেত্রে প্রথম বাংলাদেশের মধ্যে তুমি অনলাইনে রিটেন এক্সাম দিতে পারবে। কি বললাম? অনলাইনে রিটেন এক্সাম। অর্থাৎ তোমরা তো পরীক্ষা দাও না, যে কারণে পরীক্ষাতে ধরা খাও, তুমি শুধুমাত্র পড়ে যাও কিন্তু পরীক্ষা দিতে পারো না। এখানে বাংলাদেশের মধ্যে প্রথম মানবিকের ক্ষেত্রে তোমরা রিটেন এক্সাম দিতে পারবে অনলাইনে। তুমি ঘরে বসে এক্সাম দিবে, সেই খাতাটা আমি দেখবো তোমার কোথায় বানান ভুল হচ্ছে, লেখা খারাপ কিনা, কত মার্ক পাইতে পারে, A to Z খাতা থেকে তোমাকে বলে দিব। তোমরা তো ফাইনাল পরীক্ষা দাও, তোমার পরীক্ষা খাতায় দেখায় না তোমার কোথায় ভুল, তুমি ধরতে পারো না, কিন্তু আমরা তোমাকে ভুলগুলো ধরাই দিব তোমার ফাইনাল পরীক্ষা আগে, যে ভাই তোমার এই জিনিস চেঞ্জ করা দরকার, তাহলে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। তো বাংলাদেশের মধ্যে প্রথম মানবিক বিভাগে তোমরা এখানে রিটেন এক্সাম দিতে পারছো। আনলিমিটেড MCQ এক্সাম, তুমি চাইলে একদিনে 1 লক্ষ পরীক্ষা দিতে পারবে, তুমি যদি চাও যত পারো আনলিমিটেড এক্সাম দিতে পারবে, MCQ এক্সাম। এছাড়াও এখানে অনেক অনেক সুবিধা আছে যেটা তুমি কল্পনা করতে পারবে না। সো আমি বলবো তোমার A+ পাওয়ার জন্য যা যা দরকার সব কিছু পাবে FRB 4.0 কোর্সে। তো কোর্সের বিস্তারিত উপরে ক্যাপশনে দেওয়া আছে, তুমি চাইলে ভর্তি হয়ে যাইতে পারো। বুঝতে পারছো? কি যারা এখনো ভর্তি হয়নি, এখনো ডিসকাউন্ট চলতেছে, 45%, 55% ডিসকাউন্ট চলতেছে, তোমরা ওই ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও, মানে ভর্তি হয়ে যাও সবাই। আচ্ছা, এবার হচ্ছে রিপোর্ট রাইটিং শেষ। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে তোমাকে যে 2টা ফরম্যাট দিলাম, একটা হচ্ছে এইগুলার জন্য মানে সেলিব্রেশনের ক্ষেত্রে, আর একটা প্রবলেম রিলেটেড। এই 2টা ফরম্যাট পড়বে ফাইনাল পরীক্ষার জন্য বা টেস্ট পরীক্ষার জন্য, তাহলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো কম্পোজিশনের ক্ষেত্রে, এটা হচ্ছে কম্পোজিশনের সাজেশন, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো।
এটা হচ্ছে আমার দেওয়া কম্পোজিশনের সাজেশন। এখানে প্রায় 10-11টার মতো সাজেশন দিয়ে রাখছি। প্যাট্রিয়টিজম, চাইল্ডহুড মেমোরিজ, ক্লাইমেট চেঞ্জ, স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস, রিভার্স ইন বাংলাদেশ, ইজ আওয়ার পপুলেশন এ প্রসপেক্ট অর প্রবলেম, ওন্ডার্স অফ মডার্ন সাইন্স, ন্যাচারাল বিউটিজ অফ বাংলাদেশ, দ্য ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। এটা হচ্ছে সাজেশন আকারে দিছি। কিন্তু কম্পোজিশনের জন্য তোমাকে আমি 4টা ফরম্যাট দিব। কয়টা? 4টা ফরম্যাট দিব। এই 4টা ফরম্যাট পড়লে আশা করি যে পরীক্ষাতে তোমার কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। ভাইয়া এত ছোট করে লিখে নাম্বার দিবে? বাইরে লেখা এখানে বিষয়টা হচ্ছে ছোট বড়র বিষয় না। তোমরা অনেকেই বলো যে ভাই একটা জিনিস কয় পৃষ্ঠা লিখবো, আসলে পৃষ্ঠা দিয়ে তো হিসাব হয় না। আমরা যখন লিখতাম, আমরা পরীক্ষা হলে চিন্তা করতাম বড় বড় করে লিখে শুধু পৃষ্ঠা ভরাবো। কিন্তু তোমরা গত বছরের রেজাল্ট দেখছো না, এইচএসসি 25 ব্যাচের, শুধু লিখলেই কিন্তু নাম্বার আর এখন দিবে না। এখন তোমাকে এক্স্যাক্ট জিনিস লিখতে হবে। এখন তোমার কলেজে, ধরো যে তোমার কলেজে 26শে মার্চের জন্য বা 16ই ডিসেম্বরে তোমার কি হয়েছে, দোয়া মাহফিলের একটা আয়োজন করছে। এখন ওই দোয়া মাহফিলের জন্য কি হইতে পারে বলো? কি হবে? প্রোগ্রাম শুরু হইলো, কলেজের টিচাররা আসে বক্তৃতা দিল, তারপরে জিলাপি দিল, তুমি জিলাপি নিয়ে দোয়া মাহফিল করতে করতে বাড়িতে চলে আসলে। এইটাই তো, এর বাইরে কি হয় আর? তো যতটুকু হয় এক্স্যাক্ট যে জিনিস ওইটা লিখলে তো তোমাকে নাম্বার দিবে। নাম্বার দিবে না কেন বলো? নাম্বার অবশ্যই দিবে। কোর্স শুরু হবে আগামী 12 তারিখ থেকে ইনশাল্লাহ। অনশট এমসিকিউ যারা তারা পিডিএফ পায়, প্রত্যেকদিন পিডিএফ দেওয়া হয়। তুমি জানো না, এই জন্য এসে কমেন্ট করছো। কোর্স ফি কত টাকা? কোর্স ফি বলে দিছি ওখানে, তারপর ক্যাপশনে ডিটেলস দেওয়া আছে, FIB 4.0, ওখানে ক্লিক করলে তুমি কোর্সের ডিটেলস পাবে। সো এটা হচ্ছে সাজেশন। তোমাকে আমি 4টা ফরম্যাট দিচ্ছি। প্রথমটা হচ্ছে গুড সাইড ব্যাড সাইড। এখানে 2টা ফরম্যাট আছে, দেখো। গুড সাইড রিলেটেড যে কম্পোজিশন, তোমরা যারা কোর্স ফি জানতে চাও, দেখো এখানে তুমি যদি শুধু ইংরেজি সাবজেক্টে ভর্তি হও, 25 ব্যাচ, 26 ব্যাচ, 27 ব্যাচ, যে কোনো ব্যাচে তুমি শুধু ইংরেজিতে ভর্তি হতে চাও, তাহলে কোর্স ফি লাগবে 1375 টাকা। কত? 1375 টাকা। শুধু ইংরেজি পড়তে চাও, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বা শুধু বাংলা পড়তে চাও, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, শুধু আইসিটি পড়তে চাও, কোর্স ফি কত টাকা? 1375 টাকা। তুমি যদি বাংলা, ইংলিশ, আইসিটি 3টা সাবজেক্টে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, A to Z পড়তে চাও, তাহলে কোর্স ফি 2475 টাকা। তুমি যদি মানবিক বিভাগের হও, বাংলাদেশের মধ্যে প্রথম এবং একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের চলো শিখি, যেখানে মানবিক বিভাগের 13টা সাবজেক্ট পাবে, গ্রুপ সাবজেক্ট: অর্থনীতি, পৌরনীতি, ইসলাম ইতিহাস, সংস্কৃতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান, কৃষি শিক্ষা, পরিসংখ্যান, ইতিহাস, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। 13টা সাবজেক্টে প্রথম পত্র, দ্বিতীয় পত্র, A to Z পাবে। তো তোমার যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্ট প্রথম পত্র, দ্বিতীয় পত্র, A to Z পড়তে পারবে 2750 টাকায়। এর মধ্যে সব। এরপরে তুমি যদি যে কোনো একটা সাবজেক্ট পড়ো মানবিকের, 1100 টাকা। আর এটা হচ্ছে সব থেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয় বান্ডেল কোর্স। এই বান্ডেল কোর্সটা কি? বান্ডেল কোর্সটা হচ্ছে মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য। মানবিক বিভাগের স্টুডেন্টরা বাংলা, ইংরেজি, আইসিটি প্লাস তার গ্রুপে 4টা সাবজেক্ট, টোটাল 60টা সাবজেক্টে 13টা পত্র এই জায়গাতে পাবে 4275 টাকায়। কোর্স ফি 9500 টাকা, ডিসকাউন্টে 4275 টাকা। এর মধ্যে আবার ভর্তি হলে কি পাবে? একটা হুডি গিফট পাবে, আমাদের চলো শিখির লোগো দেওয়া সুন্দর একটা হুডি তুমি গিফট পাবে যদি ভর্তি হও তাহলে বান্ডেল কোর্সে। বাকি বিস্তারিত ক্যাপশনে দেওয়া আছে। দেখো এখানে গুড সাইডের মধ্যে 19টা নাম দেওয়া আছে, যেমন ট্রি প্লান্টেশন, এম ইন লাইফ, ভ্যালু অফ টাইম, স্কুল কলেজ ম্যাগাজিন, স্কুল কলেজ ধরতে, লাইব্রেরি, ক্যারেক্টার, ফিমেল এডুকেশন, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আর্লি রাইজিং এডুকেশন, প্যাট্রিয়টিজম, কাইন্ডনেস, অনেস্টি, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ওমেন্স কন্ট্রিবিউশন, স্টুডেন্ট লাইফ, হিউম্যান রাইটস, ডিউটিস অফ এ স্টুডেন্ট। এই সবগুলো হচ্ছে গুড সাইড রিলেটেড। এটা ফরম্যাট তোমাকে দিচ্ছি। এই গুড সাইড যেই কম্পোজিশনগুলো, এগুলোর জন্য একটা ফরম্যাট তোমাকে দিব। ব্যাড সাইড কম্পোজিশন যেগুলো, ব্যাড সাইড কম্পোজিশনগুলো: ইনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, টেরোরিজম, ট্রাফিক জ্যাম, লোড শেডিং, ব্রেইন ড্রেন, গ্যাম্বলিং, কনস্পিরেসি, পপুলেশন প্রবলেম, অ্যাসিড থ্রোয়িং, স্মোকিং, ধরো ড্রাগ এডিকশন, ব্ল্যাক মানি, তারপর হচ্ছে কপিং অফ এক্সামিনেশন, ব্ল্যাক মানি, সুপারস্টিশন, এই যে ব্যাড সাইড যেগুলো আছে এগুলোর জন্য একটা। সো এই দুইটার জন্য আমি তোমাদের 2টা ফরম্যাট দিচ্ছি, এগুলো বুঝলে হবে। সব মুখস্থ ভাইয়া, আমার বলতে বলতে মুখস্থ হয়ে গেছে রে ভাই। ক্লিয়ার? আচ্ছা, তো 2টার জন্য তোমাকে 2টা ফরম্যাট দিচ্ছি। প্রথমে তোমাকে হচ্ছে ভালো দিকগুলোর জন্য, এটার জন্য, এটা হচ্ছে গুড সাইড রিলেটেড যে কম্পোজিশন, এটার জন্য তোমাকে 3টা পৃষ্ঠা আছে, এই 3টা পৃষ্ঠা কিন্তু মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করে নিবে। এখানে শুধুমাত্র গ্যাপে গ্যাপে তুমি নাম দিবে, যেই কম্পোজিশনটা আসবে সেখানে তুমি গ্যাপে গ্যাপে নাম দিবে। যেমন আমি যদি বলি ইজ ভেরি এসেন্সিয়াল থিং অফ আওয়ার লাইফ, ধরো আসে অনেস্টি, কি আসে? সততা, অনেস্টি,
অনেস্টি। তো তুমি কি দিবে? অনেস্টি ইজ ভেরি এসেন্সিয়াল থিং অফ আওয়ার লাইফ। আমাদের জীবনে সততা হচ্ছে কি খুব প্রয়োজনীয় একটা বিষয়। দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ সাচ এস এডুকেশন, ফিমেল এডুকেশন, ট্রি প্ল্যান্টেশন এটসেট্রা। আমাদের প্রত্যেকের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন গাছ লাগানো, মেয়েদের শিক্ষা এগুলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক এগুলোর মতো অনেস্টি ইজ ওয়ান অফ দেম। সততা হচ্ছে এগুলোর মতোই একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেস্টি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। সততা হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আওয়ার লাইফ ক্যানট গো উইদাউট ইট। আমাদের জীবন এটা ছাড়া চলতে পারে না। বাট দ্য পিপল অফ আওয়ার সোসাইটি ডু নট রিয়ালাইজ দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি। কিন্তু আমাদের সমাজের লোকেরা কিন্তু এই সততার যে গুরুত্ব এটা সম্পর্কে কিন্তু বোঝে না। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। এটার পিছনে অনেকগুলো কারণ আছে। দেয়ার আর টু ক্যাটাগরিজ পিপল ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে দুই ধরনের লোক আছে। দেখো এখানে যে ইংলিশগুলো দেখতে পাচ্ছ এগুলো একেবারে সাবলীল ইংলিশ, মানে এটা থেকে ইজি ইংলিশ আর হয় না। এখানে এমন কোনো কঠিন শব্দ নাই যে উচ্চারণ করতে গিয়ে তোমার দাঁত ভেঙে যাবে বা এটা বাংলা বুঝতে অনেক কঠিন। এটা এমন কোনো কঠিন না, একেবারে ইজিভাবে দেওয়া আছে। তুমি জাস্ট যেটা আসবে গুড সাইড, তুমি গ্যাপে গ্যাপে সেই গুড সাইড কম্পোজিশনের নাম লিখে দিবে, তাহলে হবে। তোমাদের স্ক্রিনশট নেওয়ার টাইম দিচ্ছি, এই তিনটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, তিনটার মধ্যে প্রথম পৃষ্ঠা। আচ্ছা, আগে কম্পোজিশনের নামগুলোর স্ক্রিনশট নাও। এই যে কম্পোজিশনের নাম দেওয়া আছে এগুলোর আগে স্ক্রিনশট নিয়ে নাও। চার্জ কত পার্সেন্ট আছে দেখো। চার্জে দিলে আবার থাক, চার্জে দিও না। 10 থেকে 15 নিশ্চয় স্ক্রিনশট নেওয়া হয়েছে। এবার এই যে গুড সাইড কম্পোজিশনের প্রথম পৃষ্ঠা, তিনটা পৃষ্ঠা টোটাল, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার স্ক্রিনশট নাও। প্রথম পৃষ্ঠার স্ক্রিনশট নাও। প্রথম পৃষ্ঠার স্ক্রিনশট নিছো? জান্নাত বলছে কম্পোজিশন এতগুলা কেমনে শিখবো? পড়া লাগবে। 4টা কম্পোজিশনও যদি না পড়ো তাহলে আর কি পড়বে? এ প্লাস কি বাড়িতে এমনি এমনি দিয়ে যাবে স্যারেরা? এটা তো দ্বিতীয় পৃষ্ঠা। এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা। এবার হচ্ছে তৃতীয় পৃষ্ঠা, এটা হচ্ছে লাস্ট পৃষ্ঠা। এটা স্ক্রিনশট নাও। আচ্ছা, এই যে 3টা পৃষ্ঠা দিলাম এগুলো হচ্ছে গুড সাইড রিলেটেড কম্পোজিশনের জন্য। ব্যাড সাইড রিলেটেড কম্পোজিশনের জন্য এইগুলা 2টা পৃষ্ঠা আছে, এটা একটা এটা একটা, এই 2 পৃষ্ঠা পড়বে তাহলে হবে। এই যে 2 পৃষ্ঠা পড়বে ব্যাড সাইড রিলেটেড কম্পোজিশনের জন্য। শুধু গ্যাপে গ্যাপে নাম দিবে। ধরো নাও কি আসে, লোডশেডিং আসছে, তো তুমি বলবে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট্ট দেশ। দেয়ার আর মেনি প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেকগুলো সমস্যা রয়েছে। সাম অফ দেম আর বিগ অ্যান্ড সাম অফ দেম আর স্মল। এর মধ্যে কিছু কিছু বড়, কিছু কিছু ছোট। সাম অফ দেম আর প্রিভেন্টেবল অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল। কিছু কিছু মনে করো যে পরিবর্তন করা যায়, কিছু কিছু সংশোধন করা যায়, আর কিছু কিছু করা যায় না, সমাধান করা যায় না। বাট প্রবলেম ইজ প্রবলেম, কিন্তু সমস্যা তো সমস্যাই, তাই না? ইট মে বি ডিফারেন্ট অনলি, শুধুমাত্র নাম পরিবর্তন হইতে পারে। সাচ এস লোড শেডিং অ্যান্ড সো অন। এটা কি ধরো হইতে পারে লোড শেডিং এবং আরও অনেক কিছু। লোড শেডিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশের মধ্যে লোড শেডিং হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো যে কোনো সমস্যার নাম শুধু গ্যাপে 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 সমস্যাগুলো নাম দিয়ে দিবে তাহলে হবে। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, এটা হচ্ছে একটা স্ক্রিনশট নাও। আব্দুল মুবিন ভাইয়া 25 ব্যাচে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, ফুল সিলেবাসে না। তাসনিম আক্তার বলছে ভাইয়া আমার পড়লে মনে থাকে না, কি করব? নাচো বসে বসে, কি করবে? পড়তে হবে। স্ক্রিনশট নেওয়া হয়েছে? আমাদের মধ্যে আমরা যারা আছি, আমরা যে স্টুডেন্টগুলো আছি, আমিও একজন স্টুডেন্ট হতে পারো। তো আমরা কেউই শেরে বাংলা একে ফজলুল হক না যে পড়বো আর একটা করে পৃষ্ঠা শিখবে একবার করে দেখে। কারোরই পড়া মুখস্থ হয় না। এখানে আমি যদি প্রশ্ন করি কার একবার পড়ে মুখস্থ হয় পড়া, কারোরই হয় না। সেটা তোমার আমার যেই হোক, বেশি করে পড়তে হবে, বেশি করে রিভিশন দিতে হবে। একবার পড়লে যদি মুখস্থ হইতো তাহলে তো কাজই হইতো। তোমাকে কম করে হইলো একটা পড়া 10 বার, 20 বার, 30 বার, 100 বার, 200 বার পড়তে হবে। মানে তোমার টার্গেট হবে যতক্ষণ না আমি পড়াটা মুখস্থ হবে আমি পড়বো, এটা হবে টার্গেট। পড়া মুখস্থ হয় না এটা তো অজুহাত হইলো, এটা বলে লাভ নাই। এটা হচ্ছে 1 পৃষ্ঠা, এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা বা লাস্ট পৃষ্ঠা বলতে পারো। টোটাল 2টা পৃষ্ঠা।
হ্যাঁ কম্পোজিশন শিখে তুমি প্যারাগ্রাফ আকারে লিখবে, কিন্তু তুমি যদি এই কম্পোজিশনটাই প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ আকারে লিখো সেক্ষেত্রে এভাবে প্যারা দিবে না, আলাদা আলাদা। মানে এই যে বার্ড দেখতে পাচ্ছ না, এই বার্ডটা এই লাইফের পরে এই জায়গাতে দিবে, একটাই প্যারা আকারে লিখবে। না না, এইসব বিএফ জিএফ বিষয় না। অনেকে বলছে আবার বিএফকে ব্লক মারা, এই সেই বিএফ সবার আছে এমনটা না, গার্লফ্রেন্ড সবার আছে বিষয়টা এরকম না। কয়টা ছেলে আছে এখানে যারা গার্লফ্রেন্ড মেয়ে পড়াইতে পারছে, এদের জীবনে মেয়েদের মানে মেয়ে পড়ানো তো দূরের কথা, মেয়েদের সাথে কথা বলার কেউ নাই, যে একটা মেয়ের সাথে কথা বলবে সেটা যেমন কালারেরই মেয়ে হোক তার সাথে কথা বলে না, এরকম অনেকে আছে। তো প্রেম করলে যে পড়া হয় না বা এই বিষয়টা এরকম না। আমি কোনো উৎসাহ করতেছি না বা অতিরিক্ত মোটিভেশনে দিচ্ছি না, পড়ালেখা নিজের উপরে নির্ভর করে। অনেকে আছে পড়তেই বসে না সারাদিন, কিন্তু পড়ালেখা নিয়ে প্রচুর টেনশন করে, লাইভে আসে প্রচুর টেনশন দেখায় যে আমার তো পড়া হলো না, কি করবো না করবো, কিন্তু সারাদিনে 1 মিনিটও পড়তে বসেনি। তুমি পড়ো, পড়তে বসলে একটা না একটা টাইমে তোমার পড়া কাভার হয়ে যাবে, আর না পড়ে টেনশন করলে পড়ালেখা কাভার হবে না। এই হচ্ছে ব্যাড সাইড। এবার হচ্ছে জার্নি রিলেটেড। জার্নি রিলেটেড বলতে কি, ধরো যে তুমি এখানে আছে রিসেন্টলি আই হ্যাভ এনজয়েড জার্নি, আমি সম্প্রতি একটা জায়গায় গেছিলাম পিকনিকে, এরকম টাইপের একটা রচনা হইতে পারে। জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, এগুলো যে কোনো একটা জার্নি রিলেটেড যেগুলো, সেই জার্নি রিলেটেড যদি তোমার কম্পোজিশন হয় তাহলে এটা লিখবে। এখানে দেখো 2টা পৃষ্ঠা দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, জার্নি রিলেটেড যদি হয় কম্পোজিশন, এটা স্ক্রিনশট নাও। শুধু গ্যাপে গ্যাপে তুমি নাম দিয়ে দিবে, যেটা জার্নি রিলেটেড আসবে সেটা হচ্ছে নাম দিয়ে দিবে। তুমি যদি পয়েন্ট দাও তো দিবে, পয়েন্ট না দিলেও হবে, সমস্যা নাই। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা, আর এটা হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠা, এটার স্ক্রিনশট নাও। হয়েছে, সবার স্ক্রিনশট নেওয়া হয়েছে। এটার পিডিএফ শুধু যারা এমসিকিউ ব্যাচে আছে তারাই পাবে, আর যারা বেসিক টু অ্যাডভান্সে আছে তারা তো পাইছেই অলরেডি। আচ্ছা, সায়েন্স রিলেটেড কম্পোজিশন। সায়েন্স রিলেটেড কম্পোজিশনের ক্ষেত্রে দেখো, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, ব্লেসিং অফ সায়েন্স, কম্পিউটার, ইন্টারনেট, ইলেকট্রিসিটি, টেলিভিশন, রেডিও, ফেসবুক, ডিজিটাল মিডিয়া, মোবাইল ফোন, এই কম্পিউটার রিলেটেড এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। এটা সব থেকে বেশি আসার সম্ভাবনা আছে তোমাদের ফাইনাল পরীক্ষাতে। দেখো ফাইনাল পরীক্ষাতে 9টা বোর্ড আছে, এরপর মাদ্রাসা বোর্ড আছে, তো যে কোনো জায়গাতে চলে আসতে পারে। একটা বোর্ডে একটা আসে, আরেকটা বোর্ডে অন্যটা আসতে পারে। এই জন্য বলতেছি যে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স দেখো, আমার কথা যদি মিথ্যা না হয়, দেখবে কোনো না কোনো বোর্ডে ইনশাল্লাহ এবার দেখবে যে এই কম্পোজিশন চলে আসে, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স। তো এটা অবশ্যই ভালো করে পড়ে যাবে। তো এই সায়েন্স রিলেটেড যেগুলো আছে এগুলোর জন্য আমি তোমাদেরকে একটা ফরম্যাট দিচ্ছি, এই যে এই ফরম্যাটটা, একটাই পৃষ্ঠা আছে, এটা ভালো করে মুখস্থ করে নেবে, স্ক্রিনশট নাও, একটাই পৃষ্ঠা। আচ্ছা, তরিকুল বলছে কেন ফ্রিতে দিলে কি এমন হবে বুঝলাম না। আচ্ছা, তোমাকে আমি বলছি তুমি আমাকে 10,000 টাকা দাও, টাকা দিলে আমাকে কি এমন হবে? সব কিছুরই একটা নিয়ম আছে, সীমাবদ্ধতা আছে সবার। তো আমি চাইলেও ফ্রিতে ক্লাস নিচ্ছি, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, আমাদের অনশোর এমসিকিউ ব্যাচ। স্টুডেন্টরা যারা 99 টাকা দিয়ে ইনরোল করছিল তখন তুমি কইছিলে, তখন কি ন্যাংটা হয়ে নাচানাচি করতেছিলে, মারা খাচ্ছিলে কই তুমি? আমরা যখন বলছিলাম তখন মাত্র 99 টাকা, 99 টাকা তোমার কাছে। এই যে 10,000 20,000 দামের টাকার ফোন দিয়ে ক্লাস করতে চান, 99 টাকা নেই তোমার কাছে। তো 99 টাকা নিয়ে আমরা ভর্তির জন্য বলছিলাম যে 3,000 স্টুডেন্টকে সুযোগ দিব, 3,000 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, আমরা ভর্তি বন্ধ করে দিছি। তখন তো আমরা কাউকে পাইনি, তোমাকে পাইনি। আর এখন ফ্রি ক্লাস করতে আসে, ফ্রি ক্লাস করে লাস্টে যখন পিডিএফ পাচ্ছ না তখন বলতেছো দিলে কি এমন হবে। আপনার ধরে একেবারে তোমার তো ক্লাস আসাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভাই আপনি এতক্ষণ ধরে যারা এত সুন্দর ক্লাস নিলেন, এত সুন্দর করে ফরম্যাটগুলো বুঝাই দিলেন, এত সুন্দর সাজেশন দিছো, মানে দিলাম, ধন্যবাদ দিছে একবার আমাকে, ধন্যবাদ তো দিলে না, উল্টা আসে বলতেছে পিডিএফ দিচ্ছি না, দিলে কি হবে? ওই তানের দল।
আমি স্ক্রিনশট নিতে বললাম কেন? স্ক্রিনশট নিয়ে পরে খাতার মধ্যে তুলবে, পরীক্ষাতে গিয়ে তো স্ক্রিনশট দিয়ে আসবে না। পরীক্ষাতে গিয়ে কি স্যারকে বলবে স্যার আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, আপনাকে পিডিএফগুলো স্ক্রিনশটগুলো পার করে দেয়, আপনি ওই পিডিএফ দেখে আমাকে নাম্বার দিয়ে দিন, স্ক্রিনশট দেখে আমাকে নাম্বার দিয়ে দিন, তাই দিবে? তখন তো তোমাকে খাতাতে লিখতে হবে। এটা খাতায় স্ক্রিনশট দেখে দেখে তুললেই তো হয়ে যায়, পিডিএফ কি করবে? আলিফা 25 ব্যাচের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, এতটুকু তো জানা উচিত। 25 ব্যাচের স্টুডেন্ট তুমি। মামুন ইসলাম, ব্লগ খাওয়ার শখ না থাকলে আর এই ধরনের কমেন্ট করবে না। তো এই হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস। তোমাদেরকে আমি যাওয়ার আগে একটা অনুরোধ করব, তোমরা যারা এখনো আমাদের FRB 4.0 কোর্সে এনরোল করনি, সবাই উপরে ক্যাপশনে দেওয়া বিস্তারিত দেখে FRB 4.0 কোর্সে এনরোল করে নিবে। কারণ হচ্ছে তোমাদের আলটিমেট গোল হচ্ছে কি, ফাইনাল পরীক্ষাতে A+ নিশ্চিত করা। তোমাদের A+-এর জন্য যা যা দরকার ভাই আমাদের FRB 4.0 কোর্সে সব রাখছি। তোমাদের আনলিমিটেড MCQ এক্সাম, এরপরে রিটেন এক্সাম, 16 থেকে 25 সাল পর্যন্ত বিগত বছরের প্রশ্ন সলভ, ডিসকাশন গ্রুপ প্রবলেম সলভের জন্য, এরপরে মনে করো যে লাইভ ক্লাসটা আসেই A to Z, প্রত্যেকটা ক্লাসের সাজেশন, প্রত্যেকটা ক্লাসের স্লাইড PDF আকারে দেওয়া হবে। তোমার যা যা দরকার ভাই A+-এর জন্য সব কিছু এই একটা কোর্সের মধ্যে পাচ্ছ। অর্থাৎ তুমি কেন ভর্তি হবে না? এই জন্য বলতেছি, তোমরা যারা এখনো ভর্তি হওনি, ক্যাপশনে বিস্তারিত দেওয়া আছে, লিখে ক্লিক করে ভর্তি হয়ে যাবে। তুমি মামুন ক্লাস রেকর্ডেড থাকবে, একদিন তুমি দেখে নিবে এখান থেকে। রিপোর্টের এখানে তোমার মনে করো যে ক্লাস তো রেকর্ডেড থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে আগামী দিন ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে। আমার এই রুটিনে আমার আর ইংরেজি কোনো ক্লাস নাই, তারপরেও অন্যান্য ক্লাস তোমরা বাকিগুলো করো। সবার সাথে আবার দেখা হবে পরের ক্লাসে, পরের কোনো রুটিনে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।